নমস্কার, আমি হিমাদ্রি। আমি সময়িতা। আপনাদের সকলকে জানাই রঙিন উৎসব দোলযাত্রা তথা হোলির আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। এই রঙিন উৎসব উপলক্ষে এবার গল্পকারের নিবেদন বরলাভ। আচ্ছা, ভেবে বলুন তো দেখি, আজকের এই গল্পের রচয়িতা কে? অর্থাৎ এই গল্প কার? কেই বা করল বরলাভ? আর কি সেই বর? আর দেরি নয়, শুরু করছি আমাদের আজকের গল্প বরলাভ। প্রৌঢ় সদরালা সারদাবাবু গভীর রাত্রে দেবীর বর লাভ করিলেন। দেবীর চেহারাটি ঠিক ঠাকুর দেবতার মতো নয়, তন্নি তরুণী কোকিনীর মতো। ঠিক করিয়া হাসিয়া দেবী বলিলেন, বৎস, 24 ঘন্টার জন্য তোমার মনোবাঞ্ছা পূর্ণ করিলাম। কাল রাত্রেও যদি তোমার মনোভাব পূর্ববৎ থাকে, বর পাকা করিয়া দিব। বলিয়া চটুল হাস্যময়ী দেবী অন্তর্হিতা হইলেন। ব্যাপারটা এই, শৈশবকাল হইতে সারদাবাবু ধর্মভীরু লোক, তাই ওকালতি হইতে মুনসেবী এবং মুনসেবী হইতে সদরালা পদবীতে উত্তীর্ণ হইয়াও তাহার ধর্মভীরুতা দূর হয় নাই। সুবিচার করিবার দুরন্ত বাসনা সর্বদাই তাহার অন্তরে জাগিয়া থাকিত। অথচ আদালতে সকল সাক্ষী এবং উকিলি যে ঘোর মিথ্যাবাদী, এ বিষয়ে তাহার মনে সংশয় ছিল না। তিনি ব্যথিত চিত্তে ভাবিতেন, আহা, মানুষের মুখ দেখিয়া যদি তাহার মনের কথা বুঝিতে পারিতাম। বুঝিবার চেষ্টাও তিনি বিলক্ষণ করিতেন, ফলে তাহার অধিকাংশ রায় আপিলে উল্টাইয়া যাইত। কিন্তু দীর্ঘকালের একান্ত বাসনা কখনো নিষ্ফল হয় না। নিদ্রাযোগে সারদাবাবু হঠাৎ দেবীর বর লাভ করিলেন। সেদিন শয্যা ত্যাগ করিয়া উঠিতে তাহার বিলম্ব হইল। ঘুম ভাঙিতে দেখিলেন বাড়ির ঝি তাহার শয্যা পার্শ্বে টিপয়ের ওপর চায়ের পেয়ালা রাখিতেছে। ঝিটি অনুত্তীর্ণ যৌবনা বিধবা। সারদাবাবু চোখ মেলিয়া তাহার পানে চাহিতেই শুনিতে পাইলেন যে সে বলিতেছে, পুরো মরার লজ্জা নেই, 3 ভোর বেলা অবধি খাটে গড়াগড়ি দিচ্ছে, মরণ আর কি। সারদাবাবু এই ঝিটিকে অত্যন্ত স্নিগ্ধভাষিণী ও নম্র প্রকৃতির বলিয়া জানিতেন। তিনি একেবারে স্তম্ভিত হইয়া গেলেন। তারপর ধর্মর করিয়া উঠিয়া বলিলেন, কি বললে? ঝি বলিল, কিছু তো বলিনি বাবু, চা এনেছি। মিষ্ট হাসিয়া ঝি প্রস্থান করিল। সারদাবাবু ব্যদিত মুখে সেই দিকে তাকাইয়া রহিলেন। সংশয়াকুল চিত্তে চা পান করিতে করিতে তাহার স্মরণ হইল রাত্রে স্বপ্ন দেখিয়াছেন। সারদাবাবুর বুক দুরু দুরু করিয়া উঠিল। সারদাবাবুর সংসারে প্রথম পক্ষের একটি কন্যা ও দ্বিতীয় পক্ষের একটি পত্নী থাকা সত্ত্বেও পরিপূর্ণ শান্তি বিরাজমান ছিল। তিনি জানিতেন ইহারা দুজনে সর্বদা তাহার আদেশ, এমনকি ক্ষীণতম বাসনাটি পর্যন্ত মানিয়া চলে। স্বাধীন ইচ্ছা তাহাদের নাই। স্বাধীন ইচ্ছা প্রকাশ করিতে গেলেই তিনি তৎক্ষণাৎ তাহা দমন করিতেন। ফলে একটি মাত্র কর্তার দ্বারা শাসিত হইয়া সংসারতন্ত্র হিটলারের জার্মানি বা মুসোলিনির ইটালির মতো নিরঙ্কুশ হইয়া পড়িয়াছিল। যা হোক, সারদাবাবু নিজের আপিস ঘরে গিয়া কাজ করিতে আরম্ভ করিয়া দিলেন। মনটা আশা আশঙ্কার মাঝখানে দোল খাইতে লাগিল। একটি তরুণ বয়স্ক মুন্সেফ তাহার সহিত দেখা করিতে আসিল। সে প্রায়ই আসে। প্রবীণ হাকিমের নিকট শিক্ষা লাভ করিবার জন্য তাহার প্রবল আগ্রহ। বড় ভালো ছেলে। সারদাবাবু হৃষ্টচিত্তে তাহাকে হাকিমের কর্তব্য সম্বন্ধে নানাবিধ উপদেশ দিয়া থাকেন। মুন্সেফ আসিতেই তিনি সহস্যে কলম রাখিয়া বলিলেন, এসো হে সুবোধ, একটা রায় লিখেছি, তোমার দেখা উচিত, অনেক শিখতে পারবে। সুবোধ বিনীতভাবে বলিল, আগে সেই জন্যই তো সকালবেলা এসেছি, দিন। সারদাবাবু রায় দিতে দিতে শুনিতে পাইলেন সুবোধ বলিতেছে, প্রচুর রায় লিখেছ, পেটে বোমা মারলে তো 1 লাইন নির্ভুল ইংরেজি বেরোয়।
অভিভূত সারদাবাবু শুনিতে লাগিলেন। গভীর মনোসংযোগে তাহার রায় পড়িতে পড়িতে সুবোধ বলিতেছে, বুড়ো শালিকে ঘাড়ে রোষ, রায়ের মধ্যে আবার রসিকতা হয়েছে। দ্বিতীয় পক্ষ কিনা রস একেবারে উতলে পড়ছে। বেশি দূর যেতে হবে না, জজ সাহেবই রায়ের পিন্ডি চোখকে ছেড়ে দেবে। চমৎকার, এখানটা কি পাওয়ারফুল আর্গুমেন্ট। মেয়েটা তো আর এখন আসছে না, রোজই ছল ছুতো করে ঘরে ঢুকে পড়ে আর আমাকে দেখে জিভ কেটে পালায়, যেন কতই লজ্জা। শিকারী মেয়ে। বুড়ো কিন্তু আচ্ছা বেরোছে, নিজে দ্বিতীয় পক্ষ নিয়ে ফুর্তিতে আছে, এদিকে মেয়ের যে বুক ফাটছে সেদিকে নজর নেই। আমার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিল তো পারে। সারদাবাবু শিহরিয়া কানে আঙুল দিলেন, কিন্তু তাহাতে কোনো ফল হইল না। সুবোধের স্বাগতোক্তি তাহার কানে পৌঁছতে লাগিল। তিনি তখন ঘাড় গুঁজিয়া প্রবল বেগে রায় লিখিতে আরম্ভ করিলেন। যথাসময়ে মেয়ে চুলের বিনুনি খুলিতে খুলিতে ঘরে প্রবেশপূর্বক সুবোধকে দেখিয়া জিভ কাটিয়া দ্রুত পলায়ন করিল। সারদাবাবু চোখে অন্ধকার দেখিতে লাগিলেন। সেদিন আহারে বসিয়া সারদাবাবু করুণ নয়নে স্ত্রীর মুখের পানে চাহিলেন। স্ত্রী বলিলেন, হ্যাঁ গা, আজ কি শরীর ভালো নেই? মুখখানা শুকনো শুকনো দেখাচ্ছে। আজ না হয় কোর্টে গিয়ে কাজ নেই বলিয়া উদ্বিগ্ন মুখে তাহার পানে তাকাইয়া রহিলেন। সারদাবাবু স্ত্রীর কণ্ঠস্বর শুনিতে লাগিলেন। জজ সাহেব নিশ্চয় হুড়ো দিয়েছে, তাই মন খারাপ। ভালোই হয়েছে, বাইরে মুতো না খেলে পুরুষ মানুষ ঘরের লোকের কথায় কান দেয় না। আজই সন্ধেবেলা মাইসোর জর্জেট শাড়ির কথাটা তুলব। সোজাসুজি তুললে হবে না, তাহলেই উল্টো রাস্তা ধরবে। ছেঁড়া কাপড়খানা পরে সামনে ঘোরাঘুরি করবে, চোখে পড়লেই জিজ্ঞেস করবে, তখন বেশ গুছিয়ে কথাটা পারতে হবে। সত্যি বাবা, তুমি না হয় বুড়ো, তাই বলে আমার কি সাত আহ্লাদ নেই? 25 বছর বয়সে কি কেবল মালা জপি করব? দোজ পক্ষে না পড়ে যদি। নীরবে আহার সমাপ্ত করিয়া সারদাবাবু কোর্টে গেলেন। এজলাসে বসিয়া সারদাবাবু উৎসুক ভাবে চারিদিকে চাহিলেন। গৃহে যদিচ কয়েকটা প্রবল ধাক্কা খাইয়াছেন, তবু তিনি একেবারে দমিয়া যান নাই। এজলাসে তাহার পেশকার ও কয়েকজন উকিল উপস্থিত ছিলেন। তাহাদের মুখের দিকে তাকাইয়া সারদাবাবু এক অপূর্ব কলরব শুনিতে পাইলেন। সকলেই একসঙ্গে কথা কহিতেছে, অন্যের কথা শুনিবার ধৈর্য কাহারও নাই। এই সম্মিলিত অনৈক্যতানের ভিতর হইতে একটি শব্দ কেবল অনাহত ধ্বনির মতো উত্থিত হইতেছে, সারদাবাবু কড়া হাকিম। এজলাসে কোলাহল সহ্য করতে পারেন না। তিনি পুরুষ কণ্ঠে বলিয়া উঠিলেন, সকলে অবাক হইয়া তাহার মুখের পানে চাহিয়া রহিল। কেহই তো কোনো কথা বলে নাই। নিজের ভুল বুঝিতে পারিয়া সারদাবাবু সংকুচিত ভাবে অধোবদন হইলেন। অমনি কোলাহল থামিয়া গেল। তিনি তখন পেশকারের দিকে না চাহিয়াই বলিলেন, কি কাজ আছে দেখি। একজন উকিল একটি দরখাস্ত দাখিল করিয়া বলিলেন, হুজুর, আমার মক্কেল পীড়িত, 1 সপ্তাহের মুলতুবি প্রার্থনা করি। সারদাবাবু বলিলেন, ডাক্তারের সার্টিফিকেট আছে? আছে হুজুর, সিভিল সার্জনের সার্টিফিকেট। উকিলের মুখের দিকে চাহিয়া সারদাবাবু সমস্তই বুঝিতে পারিলেন। দরখাস্ত মিথ্যা, সার্টিফিকেট মিথ্যা। পীড়িত মক্কেল সেই মুহূর্তে আদালতের নিকটবর্তী এক বৃক্ষতলে বসিয়া জিলিপি ভক্ষণ করিতেছে। তিনি কড়া সুরে বলিলেন, দরখাস্ত নামঞ্জুর। বিস্মিত উকিল বলিলেন, হুজুর, সিভিল সার্জনের সার্টিফিকেট। সারদাবাবু ততোধিক চড়া সুরে বলিলেন, সার্টিফিকেট মিথ্যে, দরখাস্ত মিথ্যে। তিনি রোষ রক্তিম চক্ষে চারিদিকে চাহিয়া দেখিলেন একটা হুলস্থুল পড়িয়া গিয়াছে। কাহারও মুখে কথা নাই, কিন্তু সকলেই বলিতেছে, বুড়ো বোম্বেটা বলে কি? কুকুরে কামড়েছে, খ্যাপা কুকুর। মরেছে বেটা লাল মুখো, সিভিল সার্জন এবার ধরে চাপকাবে। দরখাস্তকারী উকিল বলিতেছেন, দাঁড়াও জাদু, তোমার শ্রাদ্ধের ব্যবস্থা করছি। হুজুর, স্পষ্ট করে আরেকবার নিজের মন্তব্য প্রকাশ করবেন কি? আমি হয়তো শুনতে ভুল করেছি,
কিন্তু সিভিল সার্জনের সার্টিফিকেট নিচ্ছে, এই কথাই কি আপনি বলতে চান? বল শালা, আর একবার বল, তারপর তোর বাপের নাম না ভুলিয়ে দিতে পারি তো আমি। বলুন হুজুর। সারদাবাবু ক্ষিপ্ত হইয়া গেলেন। বেরো বেরো पाजी नच्छर चोर, चापरासी कान पकड़ के सबको निकाल दो। সায়ংকাল সারদাবাবু অত্যন্ত বিমর্ষভাবে নিজের গৃহের বারান্দায় একটি ইজি চেয়ারে শয়ন করিয়া আছেন। তাহার চোখের দীপ্তি নিষ্প্রভ। শহরের সর্বত্র উকিল মহলে ও হাকিম মহলে যে বিরাট হইচই বাঁধিয়া গিয়াছে, তাহা কানে না শুনিলেও তাহার বুঝিতে বাকি নাই। হয়তো এতক্ষণে মহামান্য হাইকোর্টেও খবর গিয়াছে। উকিল সম্প্রদায় চুপ করিয়া বসিয়া থাকিবার বান্দা নয়। গৃহিণী আসিলেন, কয়েকবার তাহার সম্মুখে পায়চারি করিলেন। তারপর তাহার মুখ যেন হঠাৎ দেখিতে পাইয়াছেন এমনই ভাবে বলিয়া উঠিলেন, ওগো, তোমার শরীর সত্যিই খারাপ হয়েছে। না বললে শুনবো কেন? খেটে খেটে যে কালি হয়ে গেলে, এ বয়সে অত পরিশ্রম সহ্য হবে কেন? আমি বলি ছুটি তো পাওনা হয়েছে, ছুটির দরখাস্ত দাও। কিছুদিন পুরীতে না হয়। কাপড়খানা কি এখনো চোখে পড়ছে না? শরীর আগে, তারপর চাকরি। সারদাবাবু গুম হইয়া বসিয়া রহিলেন, কোনো কথা বলিলেন না। মনে মনে অসন্তুষ্ট হইয়া গৃহিণী প্রস্থান করিবার পর কন্যা আসিল। হাসি হাসি মুখ, চোখে চপল দৃষ্টি। কন্যা বলিল, বাবা, তোমার মাথায় বড় পাকা চুল হয়েছে, তুলে দেব? কন্যাটিকে সারদাবাবু বড় ভালোবাসিতেন, তাই চোখ তুলিয়া তাহার মুখের পানে চাহিতে পারিলেন না। সেখানে কোন কাল সর্প লুকাইয়া আছে কে জানে। সপ্তদশ বর্ষিয়া অনুরা কন্যা। সারদাবাবু চক্ষু মুদিত করিয়া রহিলেন। বাহিরে পদশব্দ শোনা গেল। মুনশেপ সুবোধ আসিতেছে। কন্যা বোধ হয় পিতার পাকা চুল তুলিতে এত তন্ময় যে তাহার পদধ্বনি শুনিতে পাইল না। সুবোধ আসিয়া বারান্দার সম্মুখে দাঁড়াইল। সুবেশ শৌখিন যুবক, হাতে ছড়ি। সারদাবাবু দেখিলেন সে সসম্ভ্রমে চক্ষে তাহার মেয়ের পানে তাকাইয়া আছে, কিন্তু সারদাবাবু তাহার মনটাও পরিষ্কার দেখিতে পাইলেন। তাহার মাথার মধ্যে একটা শিরা যেন হঠাৎ ছিঁড়িয়া গেল। তিনি উঠিয়া সুবোধের উপর লাফাইয়া পড়িলেন। তাকে এলো পাথারি লাঠি কিল চড় মারিতে মারিতে ফেনাইতে মুখে বলিতে লাগিলেন, শুয়োর, কুকুর, পাঠা। গুরুতর স্বাস্থ্যভঙ্গের অজুহাতে 6 মাসের ছুটির দরখাস্ত করিয়া দিয়া সেই রাত্রে সারদাবাবু কাতর কণ্ঠে বরদাত্রী দেবীকে জানাইলেন, মা, তোমার বর ফিরিয়ে নাও, যথেষ্ট হয়েছে, আহার চাই না। আপনারা এতক্ষণ শুনছিলেন বরলাভ। গল্পের কথক ছিল হিমাদ্রি, সারদাবাবুর চরিত্রে ছিল দেবাশিস, দেবী হয়েছিল অনন্যা, ঝিয়ের ভূমিকায় ছিল ত্রিপর্ণা, সুবোধের চরিত্রে ছিল প্রদীপ্ত, সারদাবাবুর স্ত্রীর ভূমিকায় ছিলাম আমি সময়িতা, উকিল হয়েছিল সুপ্রিয় এবং সারদাবাবুর মেয়ের ভূমিকায় ছিল অলিভিয়া। বরলাভ রচনা করেছিলেন প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু ওকালতি, চিত্রনাট্য রচনা, এমনকি রেডিওতে অভিনয় করলেও তাকে আমরা তার সাহিত্য সৃষ্টির জন্যেই বেশি চিনি। তার সৃষ্ট কিছু চরিত্র যেমন ব্যোমকেশ এবং বরদা আমাদের সকলের কাছেই ভীষণ প্রিয়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ্য গল্প সংকলনগুলির মধ্যে রয়েছে জাতিস্বর, বুমেরাং, চুয়াচন্দন ইত্যাদি। তার ঐতিহাসিক উপন্যাসগুলির মধ্যে অন্যতম হল কালের মন্দিরা, গৌরমল্লার, তুমি সন্ধ্যার মেঘ, কুমার সম্ভবের কবি ও তুঙ্গভদ্রার তীরে। সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার অসামান্য লেখনীর জন্য বেশ কিছু পুরস্কার পেয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হল রবীন্দ্র পুরস্কার, শরৎস্মৃতি পুরস্কার, মতিলাল পুরস্কার ইত্যাদি। তার রচনা অবলম্বনে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষায় চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেমন ব্যোমকেশ বক্সী, চিত্রচোর, জিন্দের বন্দি, দাদার কীর্তি ইত্যাদি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 1899 সালের
30শে মার্চ উত্তরপ্রদেশের জৌনপুর শহরে জন্মগ্রহণ করেন এবং 1970 সালের 22শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনে শহরে এই প্রখ্যাত সাহিত্যিকের জীবনাবসান ঘটে। তাই এই মার্চ মাসে তার জন্মমাস উপলক্ষে ছিল আমাদের নিবেদন বর লাভ। আজকের সমগ্র কাহিনীটির মূল ভাবনা, এডিটিং এবং বাস্তবায়নের নেপথ্যে ছিল হিমাদ্রি। আজকের গল্পের আবহ সঙ্গীত পরিবেশনা করেছে অরিত্র এবং সূর্য। আজকের পরিবেশনা আমরা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই সাক্ষাৎ হবে একটি নতুন গল্প নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।